রোশনিকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে বটগাছের নিচে। গিয়ে দেখলাম রোশনি বটগাছের দোলনায় দোল খাচ্ছে। আমাকে দেখে রোশনি বলল, আরে সুব্রতবাবু যে, আপনি এখানে? আপনাকে খুঁজতে এসেছি রোশনি, বাড়ি চলো তাড়াতাড়ি। দাঁড়ান দাঁড়ান সুব্রতবাবু, আগে তো দোলনায় দোল খাই। আপনি আসুন না, দোলনায় দোল খাবে। দোলনা থেকে নেমে রোশনি আমার কাছে এলো, আমার হাতটি টেনে নিয়ে রোশনি দোলনার কাছে নিয়ে গেল। আরে রোশনি দাঁড়াও দাঁড়াও, আরে সুব্রত দাঁড়ান না, আপনি দোলনায় চড়বে, চলুন আমার সঙ্গে, আপনি দোলনায় চড়বেন। আরে রোশনি দাঁড়াও, সবাই দেখছে কিন্তু। দেখলে কি হয়েছে? আরে সবাই দেখছে, সবাই আমাকে থেকে হাসছে তো। দেখুক, যে যা দেখছে দেখুক, দেখলে বা কী হয়েছে, আপনি তো আমার স্বামী হন। আরে তোমাকে এত সব কথা কে বলে বলো তো? কেন আপনি আমার স্বামী হন না? তোমাকে এসব কথা কে বলেছে? কেন আমার মা ঠাম্মি বলেছে যে তুমি আমার স্বামী হও? তখন আমি মনে মনে ভাবছি, এ মেয়ে সত্যি একটা পাকা বুড়ি, কি বলি বলো দেখি। আমি দোলনায় বসেছি সুব্রতবাবু, আপনি আমাকে দোল দেন। পাশ থেকে একটা মেয়ে বলল, হা হা, বরকে দেখে এখন তো তাই বলবি। আমি ওর পেছনে দাঁড়িয়ে জোরে জোরে দোল দিলাম। এভাবে পুরো বিকালটা মজায় কেটেছে। রাতে আমাকে আলাদা ঘুমাতে দিল। রোশনি ওর মা আর বোনের কাছে ঘুমিয়েছে। শীতকালে উপরে সিলিং ফ্যানের বাতাস, সাথে সাথে মোটা কম্বল। খুব আরামেই ঘুম হলো। আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে, ভয়ে চোখ খুলছি না। আমি তো একা ছিলাম এই রুমে, কিন্তু কে আসলো? তারপর পরিচিতি গলা পেয়ে ধরপড় করে উঠলাম। রোশনি আমাকে ডাকছিল এতক্ষণ। কি হয়েছে, এখন ডাকছো কেন? উঠুন, আপনাকে এক জায়গায় নিয়ে যাব। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা। এই এখন কোথায় যাব আমরা? আহা, আগে চলুন তো দেখি। কম্বলটা পিঁচিয়ে চোরের মতো দুজনে বের হলাম। বাইরে এত কুয়াশা, আমি তো ঠকঠক করে কাঁপছি আর রোশনিকে অনুসরণ করছি। গলা ঝেড়ে বললাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো রোশনি? আরে আস্তে কথা বলুন, গেলেই দেখতে পাবেন। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে রোশনি থামলো, আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর স্বাভাবিক গলায় বলল, খেজুরের রস কখন খেয়েছেন? সেটা কি? দাঁড়ান তাহলে। তারপর একটা গুলিতে বের করে পাথর রেখে জোরে ছুঁড়ে মারল। প্রথমটায় মাটির হাঁড়ির কিচ্ছু হলো না, কিন্তু তৃতীয়বারে মাটির হাঁড়িটা ছিদ্র হয়ে রস পড়তে লাগলো। রোশনি ওর হাতে থাকা ব্যাগ নিয়ে সামনে গেল, তারপর একটা গ্লাস ধরলো আর সেখানে রস পড়ার পর আমার কাছে নিয়ে আসলো। এই নিন, ধরুন আর খেয়ে নিন, গন্ধটা খুব সুন্দর তো। তাই আর কথা না ভেবে খেয়ে নিলাম। এত টেস্ট? হ্যাঁ, খুবই টেস্ট। তাই আমি পুরোটাই খেয়ে নিলাম। তারপর আবার আমরা নিঃশব্দে বাড়ি চলে আসলাম। মনে মনে ভাবছি, কি দোষী মেয়ে রে বাবা, বিয়ের আগে এমন করতো বলে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে। রুমে ঢোকার পর রোশনি আর ঘরে যায়নি। যদি ধরা পড়ে যায়, এই হাসি আনন্দের মধ্যে কী করে যে 5টা দিন কেটেই গেল বুঝতেই পারলাম না। তারপর আমি আর রোশনি বাড়ি ফিরে আসলাম 5 দিন পর কলকাতাতে। কলকাতায় এসে রোশনিকে একটা স্কুলে ভর্তি করলাম। রোশনি খুবই খুশি। তারপর নিজে পড়াশোনা করছি, বিকেলে সবাই বসে আড্ডা দিচ্ছি। ইস্যু বলল, দেখেছো মা, দাদা রোশনিকে কত হেল্প করে, কিন্তু রোশনি দাদা যখন থাকবে না তখন কি করবে? একা সব করতে পারবে তো? রোশনি মুখ কালো করে বলল, কেন, কোথায় যাবে? আমি বললাম, ইস্যু, এসব কথা পরে হবে না, আপনি বলুন কোথায় যাবেন আপনি? আরে তেমন কিছু না, ও মজা করছে। আমার কথাটা ওর বিশ্বাস হলো কি না কে জানে। আজ স্কুল থেকে আনতে গেলে রোশনি বলল, জানেন সুব্রতবাবু, আমার একটা খুব ভালো বন্ধু হয়েছে। তাই? নাম কি? পায়েল বোস। অনেক ভালো তো, তাহলে সবসময় ওর সাথে থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। একটা কথা বলি আপনাকে। কি বলো? ওকে কাল আমাদের বাড়ি নিয়ে আসবো, ও আসতে চাইছিল। এটা আবার বলা লাগে নাকি? স্কুল ছুটির পর তোমাদের দুজনকে আমার বাড়িতে নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। আপনি খুব ভালো সুব্রতবাবু। তারপরের দিন ছুটির পরে ওরা দুজন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওদের সামনে গাড়ি নিয়ে গেলাম। রোশনি আর পায়েল পেছনে বসলো। আমাকে এখন ওদের ড্রাইভার বলে মনে হচ্ছে, শুধু ইউনিফর্ম থাকলেই হতো। আর আমার বউটা কাউকে পেলে আমার কথা ভুলেই যায়। আগে যতবার নিতে এসেছি আমার সাথে গল্প করতো, খেয়েছো কিনা জিজ্ঞাসা করতো, আর আজকে ওকে একটু খেপানো যাক। হাই পায়েল, কেমন আছো? আমাকে তখন পায়েল বলল, হ্যালো, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমাকে দেখতে না খুব সুন্দর পায়েল, তোমার চুলগুলো না খুবই সুন্দর। আয়নার সামনে তুমি যদি পায়েল দাঁড়াও না, তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে।
তখন আমার বউটা খেপে গেছে, এই রে গেল এবার। তখন রোশনি চেঁচিয়ে বলল, আপনাকে তো মাস্টারি করতে হবে না, গাড়ি চালান মন দিয়ে। তখন আমি মনে মনে ভাবছি, এই রে আমার সুন্দরী বউটা এবার খেপে গেছে মনে হয়। তারপর রোশনি এবং পায়েলকে নিয়ে বাড়ি চলে আসলাম। আমি আমার রুমের মধ্যে ভেতরে গেলাম। যাওয়ার সময় পায়েল রোশনিকে আস্তে করে বলল, তোদের ড্রাইভারটা তো বেশ হ্যান্ডসাম, আমার খুব ভালো লেগেছে। সাথে সাথে রোশনি ওর হাতে জোর করে চিমটি কাটলো আর পায়েল আ করে চিৎকার করলো। আমি পিছনে ফিরে বললাম, কি হয়েছে পায়েল? তখন রোশনি বলে উঠল, পায়েলের খুব খিদে পেয়েছে সুব্রতবাবু। তারপর রোশনি পায়েল একসঙ্গে খেতে বসেছে। দুপুরে খাওয়ার পর পায়েলকে ছাড়তে যাব। আমি বাড়িতে বললাম, পায়েলকে ছেড়ে আসি মা। রোশনি জেদ ধরলো ওর সাথে যাবে, না নিতে চাইলে এমন রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে থাকলো, মনে হয় কত বড় ভুল করে বসলাম। মা ইস্যু তো ওর কাণ্ড দেখে মুখ চেপে চেপে হাসছে। তারপর ওদের নিয়ে গাড়িতে বসলাম। এবার রোশনি আমার সাইডে বসেছে আর পায়েল পেছনে। মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাচ্ছে যে আমি কি করছি, আবার পেছনে পায়েল কি করছে। বউ তো না, যেন গোয়েন্দা। রাতে খাবার পর বেডে শুয়ে আছি। রোশনি তারপর থেকে আমার সাথে কোনো কথা বলেনি। রোশনি একা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। তারপর আমার সামনে এসে বলল, আপনার ফোনটা দিন তো। কেন, কি করবে আমার ফোন? দিতে বলছি, দিন আপনার ফোন, একবার পায়েলকে ফোন করব। কেন, পায়েলকে এত রাতে তুমি ফোন করবে কেন? আপনাকে ফোনটা আমি দিতে বলছি, দেবেন। এত প্রশ্ন কেন আপনার সুব্রতবাবু? আপনি আপনার ফোনটা দিন, পায়েলকে ফোন করব। পায়েল মাথায় কি তেল মাখে সেই তেলটা আমিও মাখবো। বাবারে বাবা, আমার বউটা তো রেগে গেছে। দেখে এক হাত টেনে পাশে বসালাম। তারপর চুলে হাত বুলিয়ে বললাম, পায়েলের চুলগুলো হয়তো সুন্দর, কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর তোমার চুল। তাহলে আপনি ওর সামনে বললেন কেন? আরে বাবা, আমাদের গেস্ট, তাই একটু মিথ্যে বলেছি। আর তুমি সেটা নিয়ে রাগ করে আছো? তুমি সত্যি বলছো আমার চুল সুন্দর? হ্যাঁ রে বাবা, তোমার চুল সুন্দর, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি হয়েছে বাবা, তোমার চুল সত্যি সুন্দর। এইভাবে চলতে চলতে বছরের শেষ হলো। স্কুলে রোশনি খুব ভালো রেজাল্ট করেছে, সবার লাস্টে ভর্তি হলেও স্কুলে সেকেন্ড হয়েছে। এর জন্য টিচাররা রোশনিকে খুব ভালোবাসে। এদিকে আমারও সামনে এক্সাম আছে, আর রোশনির সঙ্গে বেশি গল্প করতেও পারি না আজকাল। বলতে বলতে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। রোজ পরীক্ষা দিয়ে আসার পর রোশনি আমাকে জিজ্ঞাসা করতো, সুব্রতবাবু আজকে আপনার পরীক্ষা কেমন হয়েছে? আমি বললাম, খুব ভালো হয়েছে পরীক্ষা। আমার পরীক্ষা শেষ হয়ে গেল, সামনে রেজাল্ট। আজকাল নিজেকে খুব অস্থির লাগছে, কিন্তু সেটা রেজাল্ট খারাপ হওয়ার ভয় নয়, রোশনির থেকে দূরে চলে যেতে হবে, এটা তারই ভয়। এটা যতই ভাবছি নিজেকে আর সামনে রাখতে পারছি না, বুকটা ভারী হয়ে আসে। এ কয়েক মাসে আমার মনে একটা বড় জায়গা নিয়ে বিরাজ করছে রোশনি। এখন আর কলেজে যাওয়া হয় না, তাই যতটা সময় পারি রোশনিকে নিয়ে সময় দিই। ওকে নিয়ে ঘুরতে যাওয়া, ওর সব আবদার পূরণ করা, এতেই মেয়েটা এত খুশি হয়। জানি না আমার অনুপস্থিতিতে কি করবে এই মেয়েটা, আর বিদেশে পড়তে যাবার কথা শুনলে কেমন রিয়াক্ট করবে। এইভাবে চলে আসলো আমার রেজাল্টের দিন। আমি কলেজে গেলাম, মাঠে বসে আছি, দুপুরের পর রেজাল্ট দেবে। পাশ থেকে ঋত্বিক এসে বলছে, কী রে সুব্রত, তুই মুখটা কালো করে রেখেছিস কেন? তুই তো কলেজের ফার্স্ট বয়, তুই যদি মুখটা কালো করে রাখিস তাহলে আমাদের অবস্থা কেমন হবে বল। বলতেই আমি একটু হেসে ফেললাম। তারপর আমার রেজাল্ট বের হলো, আমি কলেজে ফার্স্ট হলাম। ঋত্বিক বলল, আরে সুব্রত, তুই মুখ কালো করে আছিস কেন? তুই তো কলেজে ফার্স্ট হয়েছি, তুই কলেজের ফার্স্ট বয়, তুই যদি মুখ কালো করে থাকিস তাহলে আমাদের অবস্থাগুলো দেখ। আমরা তো কোনো রকম পাসই করেছি। কেন জানি না আমার শুধু একটাই কষ্ট হচ্ছে, কি করে রোশনিকে ছেড়ে আমি বিদেশে থাকবো, শুধু এই কথাই মনে আসছে আমার। মুখ কালো করে বাড়ি ফিরলাম। রোশনি এসে বলল, আদিত্যবাবু আপনি চলে এসেছেন, আপনি ফার্স্ট হয়েছেন, আমি খুব খুশি হয়েছি, এই নিন মিষ্টি খান। আমি হাঁ করলাম। একটা আস্ত মিষ্টি আমার মুখে পুড়ে দিল। ঠাম্মি মা বারণ করছে, আরও অনেক রিলেটিভরা এসেছে, সবাই ভীষণ খুশি। একদম রাত অবধি এই অনুষ্ঠান চলল। তারপর গেস্টরা ডিনার করে তাদের বাসায় ফিরল। আজ সারাদিন খুব টায়ার্ড, তাই আস্তে করে শুয়ে পড়লাম। একটু পরে রোশনি এসে আমার মাথায় হাত বোলাতে লাগলো। তারপরে বলল, আপনার কি কিছু হয়েছে? কেন? খেয়াল করেছি কেমন উদাস হয়ে থাকেন। মনে মনে বললাম, এখন কি বলবো? না থাক, ওর আনন্দটা নষ্ট করব না, পরে না হয় বলবো।
কিছু বলছেন না যে? রোশনি, আমার মাথাটা খুব ব্যথা করছে, ঘুমাবো এখন বলে ওপাশ ফিরে শুয়ে পড়লাম। সকালে উঠে রোশনি আর আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। জিজ্ঞেস করলে বলছে আমি কেন এমন করছি। সেটা না বলা অবধি ও কোনো কথা বলবে না আমার সঙ্গে। কোনো উপায় না পেয়ে রাতে ঘুমানোর আগে ওকে বললাম আমাকে বিদেশে চলে যেতে হবে। কথাটা শুনে অনেকক্ষণ একইভাবে তাকিয়েছিল আমার দিকে। কী সব বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমাকে পড়াশোনার জন্য লন্ডনে যেতে হবে। মানে আপনি এ বাড়িতে থাকবেন না? না। আপনি কোথায় যাবেন? ওর মুখ ধরে বললাম বোঝার চেষ্টা করো রোশনি, আমাকে যেতে হবে অনেক দূরে, বিদেশে, আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু আপনি চলে গেলে আমি কী নিয়ে থাকবো? আমি কার সঙ্গে থাকবো? কার সাথে খেলবো? কার সঙ্গে মজা করব বলো? কেন, ইস্যু তো আছে, আর সবাই তোমার খেয়াল রাখবে। তাহলে আপনি কবে যাবেন? এই সপ্তাহেই। কাল তোমাকে 8-এ ভর্তি করিয়ে দেব, তারপর পাসপোর্ট হয়ে গেলে চলে যাব। আমি আর কিছু বললাম না, চুপচাপ শুয়ে থাকলাম। ওপাশ ফিরে রোশনি কাঁদছে, টের পেয়েছি, কিন্তু কিচ্ছু বলিনি। তারপরের দিন ওকে স্কুলে নিয়ে ভর্তি করে দিয়ে আসলাম। বছরের শুরু, তাই ক্লাস একটু কমই হচ্ছে। আমি না যাওয়া অবধি রোশনি স্কুলে যায়নি। এ কয়েকদিন ধরে অনেক বুঝিয়েছি, কিন্তু তবু এক কথা ওকে যেন সাথে নিয়ে যাই। সারাদিন মুখ ফুলে থাকলো, কারোর সাথে একটা কথাও বলেনি, ঘর থেকেও বের হয়নি। কাল চলে যাব, তাই মা ঠাম্মির সাথে অনেকক্ষণ কথা বললাম। মা বলল তুই একদম চিন্তা করিস না, আমরা রোশনিকে ভালোভাবে দেখে শুনে রাখবো, তুই সাবধানে থাকিস। তারপর রুমে এলাম, সারা রাত ঘুম হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকাল 9টায় ফ্লাইট, প্রয়োজনীয় সব কিছু লাগেজ নিয়ে বের হব। রোশনি আমার সামনে এসে দাঁড়ালো, ওর চোখ মুখ লাল হয়ে আছে। ভাঙা গলায় বলল আপনি চলে যাচ্ছেন সুব্রতবাবু? কেন জানি না নিজেকে আর আটকে রাখতে পারলাম না, ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখের জল আজ বাঁধ মানছে না। এরপর চোখটা মুছে বললাম নিজের খেয়াল রেখো আর মন দিয়ে পড়াশোনা করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তারপর সবাইকে বিদায় দিয়ে গাড়িতে বসলাম। সবার মুখ ভার, আমার যেতে কষ্ট হচ্ছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেওয়ার পর হাত নাড়ালাম। যতক্ষণ দেখা যাচ্ছিল নিজের কাছের মানুষ, নিজের বাড়িটার দিকে তাকিয়েছিলাম। আবার 3 বছর পর সবার সাথে দেখা হবে ভাবতে বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 3টা বছর। এমন কোনো সময় আসেনি আমি আমার রোশনিকে ভুলেছিলাম। ওর থেকে দূরে থেকেও সবসময় ওকে অনুভব করেছি। ইস্যুর থেকে শুনলাম গতকাল ও 17তে পা দিয়েছে, সেটা বাড়িতে সবাই সেলিব্রেটও করেছে। আমার আর 2 মাস পর 29 বছর হবে। রোশনি কতটা বড় হয়ে গেছে, ওকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাই এখানে সব কিছু ফেলে দেশে ছুটে যাচ্ছি। একটু পর মোহন এসে বলল স্যার নিচে আপনার গাড়ি চলে এসেছে, আপনি কি এখন বের হবেন? হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। আরেকবার নিজের রুমটাতে চোখ বুলে লাগেজ নিয়ে নিচে নামলাম। বেশ কিছুক্ষণ পর এয়ারপোর্টে চলে এসেছি। ভিসা, পাসপোর্ট সব চেক করার পর প্লেনে নিজের সিটে বসলাম। তারপর একটা ম্যাগাজিন বের করে পড়ছি। আজ রায় ম্যানশনে উৎসব লেগে গেছে মনে হচ্ছে। এত বছর পর বাড়ির ছেলে বাড়ি ফিরছে, লাগারই তো কথা। সুব্রতর মা নিজে দাঁড়িয়ে থেকে সবটা তদারক করছেন। কিছু রিলেটিভ, ফ্রেন্ডস এসেছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। রোশনির রুমে ঈশিতা ওকে রেডি করে দিচ্ছে। একটা নীল কাতান শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, কোমর ছড়ানো চুল। রোশনিকে সাজিয়ে দিচ্ছে একদম বিয়ের কনের মতো। ইস্যু রোশনিকে সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর ড্রেসিং টেবিল আয়নার সামনে নিয়ে গিয়ে বলল দেখো তো বৌদি কেমন লাগছে, জাস্ট ওয়াও। আজ তো দাদা তোর থেকে চোখ ফেরাতে পারবে না, অজ্ঞান হয়ে যেতে পারে বলে হাসলো। রোশনি বলল আরে কী যে বলো না, আর লজ্জা পেতে হবে না, দাদা চলে আসলো বলে। যাই আমি রেডি হয়ে পড়ি। আচ্ছা। ইস্যু বেরিয়ে যাবার পর রোশনি আয়নার আরেকবার নিজেকে দেখলো। এত বছরের অপেক্ষা সার্থক হতে চলেছে। এতদিন কোনো ছেলের দিকে ভুলেও তাকায়নি। যেদিন থেকে বুঝেছে ভালোবাসা কী, সেদিন থেকে শুধু সুব্রতকে ভালোবেসেছে। আর আজ ভালোবাসা মানুষটাকে সামনে থেকে দেখতে পাবে, সেটা ভেবেই পাগল হয়ে যাচ্ছে। তারপর বলল সুব্রতবাবু কখন আসবে নিজেও জানি না, আমি তোমার অপেক্ষায় থাকলাম সুব্রতবাবু, তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। আমি রাতের ফ্লাইটেই রওনা করেছি।
তাই এখনও আসতে বিকেল গড়িয়ে গেল। নিচে থেকে গাড়ির হর্নের আওয়াজ পেল। একটা হইচই পড়ে গেল। রোশনি দাঁড়িয়ে পড়েছে। সবাই বাইরে আসলো আমাকে নিয়ে আসতে। আমি গাড়ি থেকে আগে এক পা বের করে তারপর বাইরে বের হলাম। জিন্স প্যান্ট, উপরে শার্ট, তার উপরে স্লিপ জ্যাকেট, সিলিং চুল হালকা বাতাসে নড়ছে, হালকা চাপদাড়ি। কজনের দেখে হইচই হয়ে গেছে। ওর মা ছলছল চোখে এগিয়ে আসলো, তারপর বুক আঁচড়ে পড়ে কেঁদে দিল। আমি আজ নিজেকে আটকে রাখতে পারলাম না। তারপর চোখ মুছে এদিক ওদিক একজনকে খুঁজতে লাগলাম।